তিশা চোখ তুলে তাকালো সায়ানের পানে, অভিমানী কণ্ঠে বলল, এখন তো খুব মুখ থেকে তুমি তুমি বের হচ্ছে। আর সকালে তো থাপ্পড় মেরেছিলেনই, সাথে তুই তুই করে বলছিলেন। সায়ান একটু নরম হলো, নমনীয় কণ্ঠে বলল, ওটা তো রাগের বশে বলেছি। তুমি তো জানো, তুমি অন্য ছেলেদের সাথে কথা বললে আমার সহ্য হয় না। হেসে কথা বলতে দেখলে আমার সহ্য হয় না। তিশা গাল ফোলালো, মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল, ওই ছেলেটা আপনার বোন সামিরার প্রেমিক ছিল। আপনার বোন কি না, তারও তো রাগ নাকের ডগায়। প্রেমিকের সাথে রাগ করেছিল, তারই মান ভাঙাতে তার প্রেমিক আবার আমাকে দ্বারস্থ হয়েছিল। একটা উপহার দিয়েছিল সামিরাকে দিতে। সায়ান আশ্চর্য হলো, ওই ছেলেটা সামিরার প্রেমিক ছিল, আর ওই উপহারটাও সামিরার জন্য ছিল, অথচ সে কিনা কি ভেবে বসেছিল তিশাকে থাপ্পড় মেরেছে। এখন নিজের ওপর নিজেরই রাগ লাগছে তার। এত রাগ কেন তার? হুট করে কেন কিছু বাজ বিচার না করে রেগে কেন যায়? সায়ানের মুখশ্রী গম্ভীর হলো, থমথমে কণ্ঠে বলল, এই কথা তুমি আমাকে আগে কেন বলনি? অনেকবার বলতে চেয়েছিলেন, কিন্তু আপনি আমার কোনো কথাই শোনেননি। উল্টো ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিয়েছিলেন। সায়ানের হৃদয়ে অপরাধ বোধ জন্মালো। মেয়েটাকে বিনা দোষেই আজকে শাস্তি দিল, নিশ্চয়ই ভীষণ কষ্ট পেয়েছে মেয়েটা। সায়ান হাত বাড়িয়ে তিশার গালে হাত দিল, আলতোভাবে বোলাতে বোলাতে বলল, আমি মেরেছি, আমি আদর দিয়ে আবার ব্যথা কমিয়ে দিব জান। তিশা গাল থেকে সায়ানের হাতটা সরিয়ে দিল, অভিমানী কণ্ঠে বলল, একদম আমাকে ছোবেন না। আর আজ থেকে আমি আপনার সাথে এক রুমে থাকবো না, সামিরার রুমে যাব আমি। ছাড়ুন। সায়ান ছাড়ল না তিশাকে, বরং আরো শক্তভাবেই নিজের সাথে জড়িয়ে নিল। ওষ্ঠ বাঁকিয়ে বলল, বললেই হলো নাকি? এই রুম থেকে একবার বেরিয়ে দেখো, একদম ঠ্যাং ভেঙে দিব। তিশা 2 হাতে ঠেলেই নিজের ওপর থেকে সরিয়ে দিতে চাইল সায়ানকে। থমথমে কণ্ঠে বলল। সায়ান হাসল, একটু ঝুঁকে চুমু খেলো তিশার গালে, অতঃপর বলল, এখন সরা যাবে না, আগে আমার মিষ্টি বউটার রাগটা তো ভাঙাই। তিশা হাঁসফাঁস করলো, আমতা আমতা করে বলল। সায়ান উঠে বসলো তিশার পেটের ওপরে, শার্টের বোতাম খুলতে খুলতে বলল, তাহলে তোমার দম নেওয়ার ব্যবস্থা করছি জান। সায়ানের দৃষ্টি অদ্ভুত, ঘোলাটে, কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। তিশার আর বুঝতে বাকি রইল না কি চাইছে ছেলেটা। ঢোক গিলল মেয়েটা, তুতলি বলল, দেখুন। সায়ানের ফর্সা দেহ ততক্ষণে উন্মুক্ত। তিশা থেমে গেল, অদ্ভুত এক শিহরণে কেঁপে উঠল তার দেহখানা, গলা শুকিয়ে আসছে ভীষণভাবে। সায়ান হাসলো তিশার ভীত মুখশ্রীর পানে তাকিয়ে। মেয়েটার এক হাত টেনে রাখলো তার উন্মুক্ত বুকের ওপরে। তিশা চোখ খিঁচে বন্ধ করে নিল, আমতা আমতা করে বলল। সায়ান তিশার এমন বোকা বোকা কথা শুনে যেন মজা পেল আরো, রসিয়ে রসিয়ে বলল, চিৎকার করে কি বলবে? যে আমার স্বামী আমাকে একা পেয়ে ধর্ষণ করার চেষ্টা করছে? তিশা চুপসে গেল, আর কিছু বলার মতো খুঁজেই পেল না সে। সত্যিই তো কি বলবে সে? এমনিও সায়ানের সাথে বিয়ে হয়েছে তার, ছেলেটার সম্পূর্ণ অধিকার রয়েছে তাকে নিজের করে পাওয়া। আর তিশা নিজেও তো সায়ানকে নিজের করে পেতে চায়, নিজের প্রতিটি অঙ্গে মেখে নিতে চায় সায়ানের স্পর্শ। তিশা চুপ রইল। সায়ান মুখ গুজল তিশার গলায়, ছোট্ট ছোট্ট চুমুতে নাজেহাল করে তুলতে শুরু করলো মেয়েটাকে। তিশা হাত বাড়িয়ে 2 হাতে আঁকলে নিল সায়ানকে, মৃদু কণ্ঠে বলল। সায়ান তিশার ঘাড়ে মুখ গুছে রেখেই জবাব দিল, বউকে আদর করছি। তিশা দুর্বল হাতে নিজের থেকে সরিয়ে দিতে চাইল সায়ানকে, চোখটায় বন্ধ করে বলল। সায়ানের স্পর্শ গাঢ় হলো, গভীর থেকে গভীরতর স্পর্শে ওষ্ঠাগত করে তুলল তিশাকে। নেশালো কণ্ঠে বলল, আর ছাড়ার জন্য ধরিনি, নিজের করার জন্য ধরেছি। ভোরের আলো ফুটেছে, চারিদিকটা উজ্জ্বল সূর্যের আলোয় ছেয়ে গেছে। জানালার ফাঁকা গলিয়ে কিঞ্চিত আলো তিশার চোখে মুখে পড়তেই ঘুম ভেঙে গেল মেয়েটার। পিটপিট করে চোখ খুলতে চোখের সম্মুখে ভেসে উঠল সায়ানের ঘুমন্ত মুখশ্রী, কেমন আষ্টে পৃষ্ঠে তাকে জড়িয়ে ঘুমিয়ে আছে। গতকাল রাতের কথা স্মরণে আসতেই লাজে রাঙা হলো মেয়েটার চোখ মুখ। গতকাল রাতে প্রথমবারের মতন সায়ানের উন্মাদনা পাগলামের সাথে পরিচিত হয়েছে সে। তিশা নিজের হাত উঁচিয়ে আলতোভাবে হাত বোলালো সায়ানের চোখে মুখে, অতঃপর স্বামীর কপালে একখানা চুমু খেয়ে উঠে গেল বিছানা ছেড়ে। কিছুটা সময় নিয়ে ওয়াশরুম থেকে একদম গোসল সেরে বেরিয়ে এলো।
ড্রেসিং টেবিলের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চুল মুছতে মুছতে হঠাৎ খেয়াল করলো গলার পানে। মৃদুস্বরে চিৎকার করে উঠল সাথে সাথে। সায়ানের কর্ণে পৌঁছালো সেই চিৎকার। ধরফড়িয়ে উঠে বসলো সে। ব্যস্ত হয়ে শুধালো, কি হয়েছে? ওভাবে চিৎকার করছো কেন? তিশা হাতের তর্জনী আঙুলটা নিজের গলার পানে তাক করলো। কটমট করে বলল, এগুলো কি করেছেন? সায়ান সরু দৃষ্টিতে তাকালো তিশার পানে। নাই সারাভাবে বলল, ওগুলোকে লাভ বাইট বলে, আমার ভালোবাসার দাগ। আর এমন দাগ এখন থেকে প্রতিদিন তোমার শরীরে পড়বে, যাতে পরের বার বাড়ি ছাড়ার সময় আমাকে স্মরণে আসে। তিশা ড্রেসিং টেবিলের আয়নার পানে ফিরে তাকালো। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, এমন কেন করেছেন আপনি? কেউ দেখলে কি জবাব দিব আমি? সায়ান বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো। নিজের জামাকাপড় নিয়ে ওয়াশরুমের পানে যেতে যেতে বলল, বলবে আমার স্বামীর ভালোবাসার চিহ্ন এগুলো। সময় গড়ালো কিছুটা। তিশা সায়ান খাবার টেবিলে এসে পৌঁছালো মাত্রই। শরীর ভর্তি দাগ নিয়ে তো বাইরে আসতেই লজ্জা করছিল মেয়েটার, কিন্তু তাই বলে তো আর সারাদিন ঘরে বসে থাকা যায় না। শেষমেশ বেশ বড়সড় একটা ঘুমটা টেনেই কক্ষের বাইরে বেরিয়ে এসেছে তিশা। খাবার টেবিলে মেয়েটা বসতেই তার পানে এগিয়ে গেলেন সুলতানা বেগম। কিছুটা চিন্তিত কণ্ঠে বললেন, আমার ছেলে কি কাল রাতে তোকে আবার মেরেছে? তিশা মাথা নুইয়ে ফেলল। মিনমিনে কণ্ঠে বলল, না মা। তিশার উত্তর শুনে কিছুটা স্বস্তি পেলেন সুলতানা বেগম। মেয়েটার মাথায় হাত বুলিয়ে বললেন, কি করবি বল মা, ছেলেটা একটু রাগী, রাগ উঠলে কি করতে কি করে ফেলে নিজেই জানে না। তিশা প্রতি উত্তরে বলল না কিছুই, শুধুমাত্র মাথা দুলালো। সুলতানা বেগম হঠাৎ লক্ষ্য করলেন তিশার মাথায় লম্বা একটা ঘোমটা টানা। কপালে ভাঁজ ফেললেন তিনি। সন্ধিহান কণ্ঠে বললেন, এ কি, ঘরের মধ্যে তুই এত বড় একটা ঘোমটা দিয়ে রেখেছিস কেন? তিশার মাথার ঘুমটা আর একটু টেনে টুনে নিজেকে ঢেকে নিল। হামতামতা করে বলল, এমনি দিয়েছে আর কি। সুলতানা বেগম একটু ছেলের বউকে ভালোবাসা দেখাতে গেলেন। হাত বাড়িয়ে মেয়েটার ঘুমটা টেনে খুলে দিতে দিতে বললেন, ঘরের মধ্যে তোর এত বড় ঘোমটা দিয়ে থাকতে হবে না, আমরাই তো। তিশা খুলতে চাইল না ঘোমটা। সুলতানা বেগম তবুও জোর করে খুলে দিলেন তিশার ঘোমটাটা। চোখের সম্মুখের সাথে সাথে ভেসে উঠল মেয়েটার গলার ঘাড়ের লাল দাগগুলো। সুলতানা বেগম চমকালেন, সাথে বিব্রতও হলেন। এই দাগগুলো দেখে তার উৎস ধরতে সময় লাগলো না বেশি। এমন বয়স তো সেও পার করে এসেছেন। ভিতরে ভিতরে লজ্জায় মুচড়ে পড়লেন সুলতানা বেগম। কোন কুক্ষণে যে সে ছেলের বউকে এত ভালোবাসা দেখাতে গিয়েছিল কে জানে। সুলতানা বেগম আর দাঁড়ালেন না ওই স্থানে। কক্ষের বাইরে পা বাড়াতে বাড়াতে বললেন, তরকারির বাটিটা সম্ভবত রান্নাঘরে রেখে এসেছি, নিয়ে আসি যাই। সুলতানা বেগম বেরিয়ে যেতেই দিশা সায়নের পানে তাকালো অগ্নি দৃষ্টিতে। ছেলেটা বোকা বোকা হাসলো। একটু আগের ঘটনায় সেও বিব্রত বেশ। কক্ষে বসে বড় বড় কথা বললেও তার মা যে এইভাবে ঘুমটা তুলে তাকে এমন পরিস্থিতিতে ফেলবে বুঝতে পারেনি বেচারা। তিশা আর খেলো না। ক্রোধে ফোঁস করতে করতে চলে গেল নিজ কক্ষে। সায়নও এলো তার পিছু পিছু। তবে তিশার ক্রোধে খুব একটা পাত্তা দিল না সে। নতুন নতুন বিয়ে হলে এমন একটু আধটু হয়। ছেলেটা তিশাকে নিয়ে গিয়ে বসলো বিছানার ওপর। শান্ত কণ্ঠে বলল, তোমার হাতটা দাও তো। তিশা হাত দিল না। ভ্রুকুচকে প্রশ্ন করলো। সায়ান কপালে ভাঁজ ফেললো। কিছুটা অধৈর্য হয়েই বলল, আহা, দাও না। তিশা নিজের হাতটা বাড়িয়ে দিল সায়ানের পানে। ছেলেটা বিছানার পাশের টেবিল থেকে একটা নেইল কাটার তুলে ধীরে সুস্থে কাটতে শুরু করলো মেয়েটার হাতের নখ। হকচকে উঠল তিশা। ব্যস্ত হয়ে বলল। সায়ান সাথে সাথে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তিশার পানে। ধমকের সুরে বলল, চুপ, একদম চুপ। হাতে বন মানুষের মতো এক একটা নখ রেখেছ। গতকাল রাতে খামচাতে খামচাতে আমার পিঠের কি অবস্থা করেছ দেখেছো একবারও? তিশা চুপসে গেল। সায়ানের মুখের উপরে কিছু বলার সাহস পেল না আর। শুধু মিনমিনে কণ্ঠে বলল। সায়ান শুনল তিশার কথা। পরপর সে জবাব দিল, তুমিও আমার বড় স্বাদের বউ, আর এই স্বাদের বউয়ের দ্বারা রোজ রোজ পিঠের খামচি খেতে রাজি নই আমি। সকাল সকাল প্রায় দুপুরের পথে। সায়ান আজ বাসাতেই আছে। গতকাল স্যারের হাত পা ধরে আগে আগে তো বাসায় এসেছিলই, সাথে একদিনে ছুটিও এনেছে।
তিশা সেই যে সকালে নখ কাটার পর কক্ষ থেকে বেরিয়েছে আর আসেনি, মাঝে মাঝে সায়ান গিয়ে উকি ঝুঁকি মেরে দেখে এসেছে মেয়েটা তার মায়ের সাথেই এগিয়ে গুছিয়ে রান্না করে কাজ করছে। কোথায় বউয়ের একটু সময় কাটাবে বলে এত বলে কয়ে ছুটে নিল সায়ান, আর সেই বই এই মুখে হচ্ছে না। সায়ান আরও কিছুক্ষণ সময় নিয়ে অপেক্ষা করলো নিজের কক্ষে, অতঃপর গলা উঁচিয়ে ডাকলো, টিসু টিসু। সায়ানের এমন হাঁক ডাক শুনে রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো তিশা। কক্ষে ঢুকতে ঢুকতে বলল, কি হয়েছে, এভাবে ডাকছেন কেন? সায়ান তিশার পানে তাকালো, এগিয়ে এসে মেয়েটার মুখোমুখি দাঁড়িয়ে বলল, মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে ভীষণ। তিশা কপাল কুঁচকালো, একটু সময় নিয়ে উত্তর দিল, মিষ্টি তো বাসায় নেই, দোকান থেকে আনতে হবে, আপনি গিয়ে নিয়ে আসুন। সায়ান ভ্রু বাঁকালো, থমথমে কণ্ঠে বলল, কাছে এসো। হুট করে সায়ানের এমন কণ্ঠস্বরে ভরকে গেল তিশা। একটু আগেই তো নরম কণ্ঠে কথা বলছিল, তাহলে এখন হঠাৎ এমন থমথমে কণ্ঠে কথা কেন বলছে? তিশা একটু এগিয়ে দাঁড়ালো সায়ানের গা ঘেঁষে, ভ্রু কুচকে বলল, সায়ান নিজের শক্তপোক্ত পুরুষালী হাতটা বেরিয়ে কোমর চেপে ধরলো তিশার, টেনে মিশিয়ে নিল নিজের সাথে। হুট করে নিজের শুষ্ক ওষ্ঠজোড়া মিলিয়ে দিল তিশার নরম ওষ্ঠের ভাঁজে। হকচকি উঠল তিশা, চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। নিজের হাত ধারা সরিয়ে দিতে চাইল সায়ানকে, কিন্তু পারল না। ছেলেটা সরল না, বরং আরও গাঢ় করলো তার বন্ধন। কিঞ্চিত সময় নিয়ে মনের স্বাদ মিটিয়ে স্ত্রীর ওষ্ঠের মধুসুধা পান করে ছেড়ে দিল। ঘোর লাগা কণ্ঠে বলল, আমি এই মিষ্টির কথা বলছিলাম। থামলো সায়ান, বৃদ্ধাঙ্গুলি দ্বারা নিজের ওষ্ঠ মুছতে মুছতে বলল, দোকানের মিষ্টির চেয়ে তোমার উষ্টের স্বাদ বেশি মিষ্টি জান। তিশার লজ্জা পেল ভীষণ, কর্ণগুলি উষ্ণ ধোঁয়ার আবির্ভাব ঘটল তার। কি সব নির্লজ্জ মার্কা কথা বলছে লোকটা। তিশা আর ওখানে দাঁড়াতে চাইল না, দৌড় দিয়ে বেরিয়ে যেতে চাইল কক্ষ থেকে, কিন্তু পেছনে ঘুরে পা বাড়াতেই তার হাত টেনে ধরল সায়ান। টেনে নিয়ে প্রথমে নিচে বসলো বিছানায়, অতঃপর মেয়েটাকে বসালো তার কোলের উপরে। হাঁসফাঁস করে উঠল তিশা, উঠে যেতে চাইল সায়ানের কোল থেকে, কিন্তু উঠতে পারল না। সায়ান তার কোমর চেপে ধরে মুখ গুজল ঘাড়ে, ঘোর লাগা কণ্ঠে বলল, নড়াচড়া না করে চুপচাপ বসে থাকো, শান্তি দাও আমাকে। তিশা আর উঠল না, চুপচাপ বসে রইল সায়ানের কোলে, তার সাথে মিশে। রাত্রি খুব বেশি নয়, কেবল 10টা। তিশা কক্ষে আসেনি এখনো। শ্বশুর শাশুড়ি ননদ বাড়িতে উপস্থিত থাকাকালীন একটু পরপর স্বামীর সাথে কক্ষে গিয়ে বসে থাকাটা কেমন যেন দেখায়। সবাই হয়তো কিছু বলবে না, কিন্তু মনে মনে হয়তো অনেক কিছুই ভাবতে পারে। তিশার কেমন লজ্জা লজ্জা লাগছে, তার উপর নতুন নতুন বিয়ে করেছে, তাই একটু চিন্তা ভাবনাটা বেশি আর কি। সায়ান কয়েকবার দরজার পানে তাকালো, অতঃপর ঠাস করে শুয়ে পড়ল বিছানায়। অভিমানীরা ঘিরে ধরল তাকে, যার জন্য অফিসের কাজ ফেলে সে বাসায় বসে রয়েছে, সেই মেয়ে তাকে পাত্তা দিচ্ছে না, আশেপাশে আসছে না। 9টার দিকে রাতের খাবার খেয়ে কক্ষে এসে তিশার আসার প্রহর গুনছে, অথচ তার দেখা নেই। তাহলে সায়ান ছুটি কেন নিল? সায়ানের ভাবনা চিন্তার মাঝেই তিশা এলো কক্ষে, ভালোভাবে দাঁড় আটকে এগিয়ে গেল বিছানার পানে। সায়ান মুখ ঘুরিয়ে নিল, থমথমে কণ্ঠে বলল, রুমে আসার কি দরকার ছিল? আজ রাতটা শাশুড়ি ননদের সাথে কাটিয়ে এলে ভালো হতো না? তিশা ভ্রু কুচকে কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল সায়ানের পানে, অতঃপর পেছনে ঘুরে দরজার পানে পা বাড়াতে বাড়াতে বলল, আচ্ছা তাহলে আবার যাচ্ছি, এমনি সামিরা বলেছিল আজ ওর সাথে থাকতে। সাথে সাথে বিছানায় লাফিয়ে উঠে বসলো সায়ান, হন্তদন্ত হয়ে গিয়ে টেনে ধরল তিশার হাত, ব্যস্ত ভঙ্গিতে বলল, কোথায় যাচ্ছ তুমি? তিশা ঠোঁট উল্টালো, অবুঝের ন্যায় বলল, বারে মাত্রই তো আপনি চলে যেতে বললেন। এই প্রথম সায়ান নিজেকে অসহায় অনুভব করলো। বউয়ের সাথে রাগ দেখালো, বউ বাড়ি ছাড়লো, একটু অভিমান দেখালো, বউ তাই ছুটলো অন্য রুমে। এই কেমন কথা? ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো সায়ান, তিশার পানে তাকিয়ে বলল, আমি বললেই তোমাকে চলে যেতে হবে নাকি? তিশা জিহ্বা দ্বারা ওষ্ঠ ভেজালো, নরম কণ্ঠে বলল। সায়ান গাল ফুলিয়ে থমথমে কণ্ঠে বলল, ওটা তো আমি তো অভিমানে বলেছিলাম, এত দেরি করে রুমে এসেছো তাই? আমার দোষ কি? আপনার বোন আমাকে ছাড়ছিলই না, তার প্রেমিকের সাথে আবার ঝগড়া লেগেছে তার। সায়ান 2 হাতে নিজের সাথে জড়িয়ে নিল তিশাকে, কোমল কণ্ঠে বলল, তাই বলে তুমি আমাকে পাত্তাই দিবে না? তিশা নিজের পা দুটো উঁচু করলো, চুমু খেলো সায়ানের গালে, মোহিত কণ্ঠে বলল, সারা দিনের পাত্তা এই দিয়ে দিলাম, ঠিক আছে? সায়ান চমকালো, চোখ বড় বড় করে বলল,
তুমি আমাকে চুমু খেলে? তিশা সায়ানের থেকে একটু দূরে সরে গেল, মুখ বাঁকিয়ে বলল। সায়ান ওষ্ঠ প্রসারিত করলো, হুট করে কোলে তুলে নিল তিশাকে। মেয়েটা প্রথমে চমকে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নিল, গলা জড়িয়ে ধরলো সায়ানের। সায়ান মেয়েটাকে শুইয়ে দিল বিছানায়, অতঃপর মুখ বুঝলো মেয়েটার গলায়। সময় বদলেছে, সাথে সাথে বদলে গিয়েছে পরিবেশ, সম্পর্কের গতিশীলতা। এরই মধ্যে কেটে গেছে প্রায় বছর খানিক। ইদানিং তিশার শরীরটা তেমন ভালো যাচ্ছে না, কিছু খেতে পারে না, খেলেই কেমন বমি বমি পায়। সায়ান অনেকবার ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলেও তিশা গ্যাস্ট্রিক বলে এড়িয়ে গিয়েছে। কিন্তু সমস্যাটা এখন যেন একটু বেশি বড় আকার ধারণ করেছে। হঠাৎ করে আজ রান্নাঘরে কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে গেল সে। ভাগ্যিস ওই সময় রান্নাঘরে সুলতানা বেগমও ছিলেন মেয়েটার সাথে। চেঁচিয়ে উঠলেন তিনি। সামিরা এবং তিশার মা বোনের সহায়তায় দ্রুত তিশাকে নিয়ে ছুটলেন হসপিটালে। তারা ভয় পেয়ে হসপিটালে ছুটলেও সেখানে গিয়ে খুশির সংবাদ নিয়ে ফিরলেন, তিশা মা হতে চলেছে। চারিদিকে খুশির ফোয়ারা ছুটল। সায়ানকেও ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে তার বাবা হওয়ার কথা। সংবাদটা শুনতেই আনন্দে আত্মহারা হলো ছেলেটা। অফিস ছেড়ে ছুট লাগালো বাড়ির পানে। সূর্যের তেজ আজ প্রখর, চারিদিকটা উজ্জ্বল আলোয় ছেয়ে গেছে। গরম পড়েছে বেশ। এই অন্তত গরমের মধ্যেই কক্ষের বিছানার ওপর গাল ফুলিয়ে বসে রয়েছে এক 5 বছরের বালক, আর তার সম্মুখে হাঁটু গেড়ে বসে রয়েছে সায়ান। ছেলের রাগ ভাঙাতে তৎপর সে। তার ছেলে একদম তার মতোই হয়েছে, রন্ধ্রে রন্ধ্রে যার ক্রোধ। মাঝে মাঝে সায়ানের নিজের ওপর নিজেরই রাগ লাগে। কি হতো নিজের রাগটা একটু কমালে? তখন যদি নিজের রাগ কমাতো তাহলে হয়তো ছেলেটা একটু নরম হতো। তপ্ত নিঃশ্বাস ফেলল সায়ান। ছেলে সাফিয়ানের পানে তাকিয়ে বলল, এত রাগ করে না বাবা, খেয়ে নাও তাড়াতাড়ি। সাফিয়ান মুখ ঘুরিয়ে নিল, দৃঢ়তার সাথে বলল, মা না খাইয়ে দিলে খাবো না আমি। মা একটু ব্যস্ত আছে তো, আমি খাইয়ে দেই। সাফিয়ান সাথে সাথে নাকচ করে দিল বাবার প্রস্তাবকে। থমথমে কণ্ঠে বলল, না, মা না খাইয়ে দিলে আমি খাবো না। তখনই হাতে খাবারের প্লেট নিয়ে কক্ষে প্রবেশ করলো দিশা। পা বাড়িয়ে বিছানার পানে যেতে যেতে বলল, তা খাবি কেন? অন্য কারো হাতে খেয়ে নিলে আমি যদি একটু শান্তি পেয়ে যাই। বাবার মতো আমার শান্তি তো তোর সহ্য হয় না। দিশা খাইয়ে দিতে শুরু করলো সাফিয়ানকে। সায়ান উঠে দাঁড়ালো, কণ্ঠ খাদে নামিয়ে কিছুটা দুষ্টুমির কণ্ঠে বলল, শুধু ছেলেকে খাইয়ে দিলেই হবে, আমাকেও একটু খাইয়ে দাও। সাফিয়ান শুনে নিল সায়ানের মৃদু স্বরে বলা কথাগুলো। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সে বাবার পানে, চোখ ছোট ছোট করে বলল, তুমি কি আমার অধিকারে ভাগ বসানোর চেষ্টা করছো বাবা?